অন্যায় হচ্ছে আরিফের সাথে। চাতক পাখির মতো ছটফট করছে এক পলক নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে দেখাবার জন্য, কিন্তু কেউ সুযোগ দিচ্ছে না। কত শখ ছিল বউকে কোলে তুলে ঘরে নিয়ে আসবে, সেটাও হলো না, কোনো সুযোগই পেল না। সাপের মতো সোফায় বসে ফোঁসফোঁস করছে। এটা কেমন বিয়ে? যার সর্বপ্রথম অধিকার সেই দেখতে পারছে না, বাকি সবাই দেখে ফেলল। ছোট আকারে বিয়ে হয়েছে। আতাউর সাহেবের পূর্ব শর্ত ছিল এই বিয়েতে সিদ্দিক সাহেব কোনো প্রকার টাকা খরচ করবেন না। অনুনয় বিনয় করেও সেই শর্তের অবাধ্য হতে পারেননি সিদ্দিক সাহেব। শুধু তার হৃদয়ের অংশ মেয়েকে তুলে দিয়েছেন। ভিন্নধর্মী বিয়ে তাদের। নাফিয়ার বাবা মা সাথে এসেছেন মেয়েকে দিতে। আজকের দুপুরের খাবার আরিফদের বাড়িতে আয়োজন করা হয়েছে। শিরিন বেগম আরিফের রুষ্ট মুখের দিকে সে বললেন, খাবি না? আরিফ তেরা চোখে সে বলে, না, ঢং করিস না, এক থালে খাবার নিয়ে এসেছি, আয়, তোকে আর নাফিকে খাইয়ে দেব। আরিফ নাকচ করার জন্য প্রস্তুত ছিল। নাফি আর তাকে একসাথে খাইয়ে দিবে শুনে উঠে দাঁড়ালো। গম্ভীর রাগী ভাবমূর্তি বজায় রেখে টেবিলে গিয়ে বসল। শিরিন বেগম ছেলের অবস্থা দেখে মুচকি হাসেন। নাফিকে নিয়ে এলেন খাবার ঘরে। সবাই একত্রে বসেছে। আরিফ তাকালো না একবারের জন্যই। এই অল্প দেখাতে তার মন ভরবে না, ঘরে গিয়ে একেবারে চোখ জুড়িয়ে দেখবে। ততক্ষণ অবধি নিজেকে নিয়ন্ত্রণে রাখল। নাফিয়া কাচুমাচু হয়ে আছে। শিরিন বেগম পরম যত্নে নিজের মেয়ের মতো করেই প্রথম লোকমা নাফিয়ার মুখে তুলে দিয়ে বললেন, আমার মেয়ের শখ পূর্ণ হলো। নাফিয়া চোখ নামিয়ে হাসে। সবার আড়ালে এক পলক আরিফের ভোতা মুখটাও দেখে নিল। ভাবল, তার আবার কি হয়েছে? বিয়ে তো করলো, মুখ কেন বাংলার 5 বানিয়ে রেখেছে। খাওয়া দাওয়া বাকি, সব আয়োজন শেষ করতে করতে রাত গড়িয়েছে। আরিফ অবশেষে সুযোগ পেল ঘরে যাওয়ার। সেখানেই তার জন্য অপেক্ষা করে আছে নাফিয়া। আর মোড়া দিয়ে ঘরের কাছে যেতে না যেতেই বাধা হয়ে দাঁড়ালো সাদিপ আর জোহান। হাত মিলে দরজার সামনে দাঁড়িয়েছে। আরিফ চটে গেল। ঠোঁটে ঠোঁট চেপে বলল, তোরা এখনো বিদায় হোসনি? জোহান বলল, টাকার হিসেব বাকি। আবার কিসের টাকা? টাকা না দিয়ে ঘরে যেতে পারবেন না। নাফিয়াদের বাড়িতে ঢোকার পথেও 5,000 টাকা ডাকাতি করেছে 2 ভাই মিলে। এখন আবার এসেছে। আরিফের ইচ্ছে হলো মাথা দুজনের মাথা 4 ভাগ করে দিতে। এত সময় পর বউকে দেখবার সুযোগ পেয়েছে। তার মধ্যে এসে দাঁড়ালো এই 2 জন। তোদের তো আমি অলরেডি টাকা দিয়েছি। সেটা মেয়ে পক্ষের টাকা, এবার ছেলে পক্ষের। আরিফ লম্বা নিঃশ্বাস ফেলল। না, এদের সাথে তর্কে যাওয়া যাবে না। যত তর্ক তত দেরি। পকেট থেকে এক এক করে 1000 টাকার 2টো নোট বের করে বলল, যা দিচ্ছি নিয়ে বিদায় হ। অতিরিক্ত 1টা টাকা বললে ভালো হবে না, বলে দিচ্ছি। আমাকে আমার বউয়ের কাছে যেতে দে। জোহান বলল, ভাই আপনি এত কিপটে কেন? মাত্র 2000 টাকা। 2000 টাকা দিয়েছি, এটাই অনেক, ভাগ, বলে দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরিফ। যথাসম্ভব দ্রুত ঘরে গিয়ে দরজা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পেছন থেকে সাদিপ জোহান উভয়ই চেঁচাচ্ছে। তাতে আরিফের কিছু আসে যায় না। ঠোঁটে লম্বা হাসি টেনে সামনের দিকে তাকাতেই আত্মা উড়ে গেল যেন। তার ঘরে গোলাপের সুবাস, তার মধ্যিখানে এক লাল টুকটুকে রক্ত জবা। মাথা নিচু করে নিজেকে গুটিয়ে বসে আছে। আরিফ আর এক মুহূর্ত ব্যয় করল না। দ্রুত কদমে গিয়ে বিছানায় ধপাস করে বসে পড়ল। নাফিয়া নিজেকে আরও গুটিয়ে নিল। আরিফ যেন বসে থেকে ক্লান্ত হয়ে পড়েছে। কয়েক মুহূর্তে মাথার এক পাশে মুষ্টিবদ্ধ হাত ঠেকিয়ে এক হাতে আধশোহে বলল, হ্যালো বউ। ঘোমটার নিচে চোখ জোড়া গোল গোল হয়ে যায় নাফিয়ার। হবু বউ থেকে বউ, ভিন্ন ভিন্ন 2টো ডাক তার পাগল করেছে তাকে। মনে হলো এক বিশ্বযুদ্ধ শেষ করে তোমার কাছে এসেছি। তুমি জানো কতটা ছটফট করছিলাম। আরিফ সোজা হয়ে বসল, এগিয়ে এলো নাফিয়ার দিকে। নাফিয়া কিছুটা পিছু হটে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। আলতো হাতে ঘোমটা তুলতেই
লজ্জায় লাল টকটকে মুখখানা চোখের সামনে ভেসে ওঠে। পৃথিবীটা হুট করেই যেন ঘুরতে লাগলো আরিফের। মনে হলো এর আগে এই সৌন্দর্য দেখতে পায়নি। বউ সাজলে মেয়েদের রূপ দ্বিগুণ হয়ে যায় বুঝি। আরিফ কিছু না ভেবেই কপালে ঠোঁট ছোঁয়ায়। আকস্মিক আক্রমণে কেঁপে উঠল নাফিয়া। আরিফ তার হাত ছুঁয়েছে বহুবার, কাঁধে মাথায় রাখা হয়েছে, কিন্তু আজকের স্পর্শ ছিল ভিন্ন। অনুভব করাচ্ছে কেন? নিঃশ্বাস আটকে আসে নাফিয়ার। আরিফ দু হাতে নাফিয়ার গাল আগলে নিয়ে বলল, অপ্রিয় থেকে ভীষণ প্রিয় হয়ে কেমন লাগছে বউ? নাফিয়া ঠোঁট কামড়ে দৃষ্টি নামায়, জবাবহীন রয়। আরিফ নাফিয়ার কাছ থেকে সরে গেল। নাফিয়া ঝটপট চোখ তুলে তাকালো। আরিফ উঠে গিয়ে জানালার পর্দা টেনে দেয়, বারান্দার দরজাটাও লাগিয়ে দিল। ফিরে এসে কোমরে হাত রেখে বলল, শ্বশুর শাশুড়ির ঘর আর মেয়ের জামাইয়ের ঘর পাশাপাশি হওয়া একটা ডেঞ্জারাস বিষয়। নাফিয়া ঠোঁট টিপে হেসে ফেলে। বিছানা থেকে নেমে দাঁড়ালো শাড়ি আর মাথায় কাপড় গুটিয়ে নিয়ে। আরিফ আচমকা হাত ধরে টেনে আনলো নিজের দিকে, কোমর জড়িয়ে মিশিয়ে নিল বুকের সাথে। নাফিয়া ঢোক গিলে বলল, আমতা আমতা করে ওঠে, মা বলেছিল নামাজ পড়তে। আরিফ নাফিয়ার কপালে কপাল ঠেকে বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে এসো। ছেড়ে দিল নাফিয়াকে আরিফ। স্বস্তির নিঃশ্বাস ফেলল নাফিয়া। দম আটকে ছিল যেন এতক্ষণ। এভাবে কেউ কাছে টানে, এই লোককে দিয়ে এক বিন্দু ভরসা রাখা ভুল। নাফিয়া সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছে। অন্যদিকে আরিফ ঘরে কাপড় বদলে নিয়েছে। উজু করে এসে নাফিয়ার দিকে জায়নামাজ এগিয়ে দিল। নাফিয়া দৃষ্টি আড়াচ্ছে, তাকাতে পারছে না আরিফের দিকে। দুজনেই একত্রে নামাজ পড়ে নেয়। নাফিয়া জায়নামাজ টেবিলের উপর রাখতে মৃদু গানের ধ্বনি শোনা গেল। নাফিয়া ঘুরে তাকালো। আরিফ ঠিক তার পেছনে দাঁড়িয়ে। আরিফ নাফিয়াকে টেনে নিল, তার হাত এনে রাখল নিজের কাঁধে। কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে দুলতে শুরু করলো গানের তালে। ক্রমশ এ গল্পে আরও পাতা জুড়ে নিচ্ছি। দুমুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি। আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। তোমায় ছোব বলে, আদর করব বলে, উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান। ডেকে যায় তোমার আঁচল ধরে, তুমি ছুলে জল, আমি বৃত্ত হয়ে থাকছি। দুমুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, গুনগুন করে গাইছে আরিফ। নাফিয়ার ভেজা চুলে মুখ গুজে হেলে দুলে যাচ্ছে দুজনের দেহ। নাফিয়া আরিফের টি শার্ট খামছে ধরল। আরিফ স্থির হয়ে জড়িয়ে ধরে নাফিয়াকে। ভারী গলায় কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে বুকে জড়ানোর সাধনা পূরণ হলো অবশেষে। নাফিয়া সাহস করলো, লম্বা নিঃশ্বাস ফেলে প্রশ্ন করে বসল, আমাদের সত্যি বিয়ে হয়েছে তাই না? আরিফ আরও শক্ত করল বন্ধন, যেন এই আবদ্ধতায় নাফিয়াকে বিশ্বাস করানো সহজ হয়। আরিফ বলল, হ্যাঁ সত্যি বিয়ে হয়ে গেছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আরিফ মুখ তুলল, দুষ্টু হেসে টুপটাপ চুমু খেতে শুরু করলো নাফিয়ার সারা গালে। নাফিয়া ইলেকট্রিক শক খাওয়ার মতো করে স্থির দাঁড়িয়ে এই সামান্য স্পর্শতে বরফের মতো জমে যেতে শুরু করেছে। এবার বিশ্বাস হলো মিসেস? নাফিয়ার হুঁশ ফিরে আরিফের দিকে রাগী দৃষ্টি ছুঁড়ে বলে, আপনি চরম অসভ্য। আরে বউকে চুমু খাওয়াতে অসভ্য হয়ে গেলাম তাই বলে এভাবে? আরিফ ফের কপালে কপাল ঠেকায়, চোখে চোখ রাখল। প্রগাঢ় দৃষ্টি তার মনের সব কথা বলতে সক্ষম। কেমন যেন ধাঁধানো চোখ, এত কাছ থেকে কখনো দেখা হয়নি। নাফিয়া যেন এই চোখের মোহে বেহায়া হয়ে উঠল। চোখ ফেরালো না নিজের, চেয়ে রইল। আরিফ ঝড়ো নিঃশ্বাস ফেলে শোধায়, তো কিভাবে বউ, কিভাবে ভালোবাসতে হবে বলুন? কিভাবে ভালোবাসলে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী নারী হবেন? আজ থেকে আপনি যা বলবেন সেটাই সঠিক, বাকি সব ভুল। নাফিয়া লাজুক হাসে। এ যাত্রায় চোখ জোড়া আর তার চোখে রাখতে সাহসে কুলালো না। অদ্ভুত ভালো লাগায় টইটুম্বুর হয়ে যাচ্ছে সে, বলে বুঝাতে চেয়েও পারছে না। অভ্যন্তরে ছটফট করছে। এক পর্যায়ে আপনা আপনি চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আরিফ খানিক বিচলিত হয়, থুতনিতে হাত ঠেকে বলে উঠল, কাঁদছ যে?
আমার কাছাকাছি থাকতে ভালো লাগছে না। নাফিয়া এক হাতে আরিফের টি শার্ট খামচে ধরল, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার খারাপ লাগছে না, আমার একদম খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। আমি যা চেয়েছি সেটা নির্বিঘ্নে পেয়ে গেছি। আমি বোঝাতে পারছি না, মুখ ফুটে বলতে পারছি না, আমার ভীষণ ভালো লাগায় কান্না পাচ্ছে। আরিফ নাফিয়ার কপালে প্রগাঢ় চুমু খেলো, চট করে পাজা কোলা করে তুলে বলল, এতদিন স্বপ্নে বিরক্ত করতে, আজ বাস্তবে একটু বিরক্ত করো। জ্বালাতনের অর্থ বুঝল না নাফিয়া, তবে শুনেছে আরিফের কাছে পূর্বেও। আরিফ নাফিয়াকে ফুলে ভরা বিছানায় বসিয়ে দিল, ঘরের বাতি নিভিয়ে বারান্দার দরজা সামান্য খুলে দিল। সেখান থেকে চাঁদের আলো সরাসরি ঘরে আসে। আরিফ এসে নাফিয়ার কোলে মাথা রাখে, নাফিয়ার ডান হাত টেনে বুকে রাখল, কিন্তু কিছু অনুভব করল না নাফিয়া। পরপর বাম হাত মাথায় রেখে বলল, তোমার ডান হাত আমার বুকে সর্বপ্রথম জায়গা পাবে। যে হাত তোমার অপূর্ণতা, সে হাত আমার কাছে অমূল্য। নাফিয়া মনমরা হয়ে বলল, এই হাত আপনাকে অনুভব করতে পারবে না যে? তোমার মন আমাকে অনুভব করতে পারলেই হলো। নাফিয়া ছোট্ট করে জবাব দিল, তোমাকে প্রথম অনুভব করতে শুরু করি কখন জানো? কখন? হুট করে একদিন আমার স্বপ্নে এলে। কিভাবে, কেন জানি না, শুধু এসেছ। সেদিন শাড়ি পরেছিলে তুমি, নিজে থেকে আমার পাশে এসে বসলে, নিজের কোলে মাথা রেখে মাথা তুলে নিলে, বুকে হাত রাখলে, চুলে আর গালে হাত বুলিয়ে দিলে। সেসব স্বপ্ন ছিল নাফিয়া। আমি বাস্তবে অনুভব করছিলাম তোমাকে, মোহিত হতে শুরু করেছিলাম, বারবার নিজেকে প্রশ্ন করেছিলাম, তুমি কেন? এরপর আমার মস্তিষ্ক থেকে এক দণ্ড নামলে না তুমি। আমার ভাবনারা আমাকে জ্বালাতন করছিল, আশকারা দিচ্ছিল তোমার ব্যাপারে, সেসবে ইঙ্গিত ছিল। আমার ভাগ্য তোমার সাথে জড়িয়েছিল। আমি কখনো কাউকে ভালোবাসিনি। এই যুগে কথাটা হাস্যকর মনে হলেও সত্যি, ভালোবাসিনি। তবে আজ বেসেছি, ভীষণ রকমের মাতোয়ারা হয়েছি প্রেমে। প্রেম এত সুন্দর, আমি প্রেমিক রূপে এক মাতাল, সেটা জানতাম না। ভালোবাসি যতদূর তোমার কল্পনা যায়, তার চেয়ে বহু লক্ষ গুণ বেশি ভালোবাসি। নাফিয়া নির্বিকার শুনল কথাগুলো। আরিফের কণ্ঠ কেঁপেছে কয়েক দফা, একজোড়া জলজল করা চোখে তার জন্য অগাধ ভালোবাসা। অভ্যস্ত নয় নাফিয়া তো সুখে, ফের চোখ ভিজে গেল। আরিফ উঠে পড়ল, নাফিয়ার দুহাত আগলে বলল, আবার কেন কাঁদছ? নাফিয়া নাক টেনে জবাব দিল, খুশিতে। আধার কক্ষে মৃদু শব্দে হাসে আরিফ, গলা ঝাড়া দিয়ে বলল, শোনো, আরেকটু অসভ্যতামি করি? নাফিয়া নির্বোধের মতো পলকহীন চোখে তাকালো, অনুমতি চাইল দেখে হতভম্ব। আরিফকে নাফিয়ার বোকা মুখ আরও আকর্ষণ করল। আপনা আপনি এগিয়ে গিয়ে ঠোঁট ছুঁয়ে সাথে সাথে সরে গেল আরিফ। তাড়াহুড়ো করল, যেন তার কৃতকর্মকে ধামাচাপা দিতে চাইছে। নিজে শুয়ে মূর্তির মতো শক্ত হয়ে বসে থাকা নাফিয়াকে টেনে নেয় বুকে জড়িয়ে। আপাতত এতটুকু অসভ্যতামি যথেষ্ট। বউটা আমার অল্প বয়সী, বয়সের সাথে সাথে না হয় এক ধাপ করে অসভ্যতামি বৃদ্ধি করব। কি বলো বউ? সকালের স্নিগ্ধ আলো চোখে পড়তেই ঘুম ভাঙে নাফিয়ার, চোখ জোড়া জ্বলছে, সাথে বাহুর ওপর ভারী কিছু অনুভব করছে। সচরাচর সকালে ঘুম ভাঙে তার, কিন্তু মস্তিষ্ক জাগ্রত হতে সময় নেয়। চোখ খুলে সামনের দিকে তাকাতে পরিবর্তন লক্ষ্য করল। এই দৃশ্য ঘুম থেকে উঠে কখনো দেখেনি। প্রতিদিন সকালে চোখ খুলে দৃষ্টি পড়ত পড়ার টেবিলে, দেয়ালের রং আকাশী ছিল। আজ কালো পর্দায় ঢেকে থাকা জানালা দেখল। পড়ায় টেবিল পরিবর্তে ছোট্ট একটি ডেস্ক এক কোণে। লম্বা নিঃশ্বাস ফেলে নাফিয়া, ঘুরে তাকাতে কিছুটা ভয় পেয়ে গেল। তার ওড়নায় মুখ পেঁচিয়ে শুয়ে আছে আরিফ, দু হাতে তাকে জড়িয়ে শক্ত করে। সবকিছু পরিষ্কার হতে শুরু করলো তার কাছে। নাফিয়া ঠোঁট চেপে হাসে আরিফের অবস্থা দেখে। কথার পরিবর্তে ওর ওড়না জড়িয়ে ঘুমিয়ে আছে। নাফিয়া আরিফের মুখ থেকে ওড়না সরিয়ে দেখল ঘুমন্ত শান্ত মুখমণ্ডল। গভীর ঘুমে তলিয়ে থাকা আরিফকে দেখে আনমনে হেসে উঠল নাফিয়া। বিড়বিড় করে বলল, খুব সহজে পেয়ে যাব ভাবিনি। বলেই বিরতি নিল কয়েক মুহূর্তের। আরিফের চুলের দিকে হাত বাড়িয়ে আবার ফিরিয়ে আনলো, যদি জেগে যায়।
সাহস আবার হুট করে জাগ্রত হয়, অধিকার আছে তার, কেন এই চুলগুলোতে হাত বুলাবে না? নাফিয়া হাত এগিয়ে আরিফের চুলে বিলি কেটে দিল কিছু সময়। আরিফ নড়ে চড়ে ওঠে। নাফিয়া হাত সরাতে ঘুমন্ত ভারী কণ্ঠে আরিফ বলল, ভালো লাগছিল, হাত সরালে কেন? আপনি জেগে আছেন? হুম হুম। অদ্ভুত জবাব, হ্যাঁ না কোনোটাই নয়। কিন্তু বোঝা গেল আরিফ অর্ধ ঘুমে। আরিফ চোখ খুলে তাকায়, লালাভ বর্ণ ধারণ করা চোখ জোড়া নাফিয়ার দিকে তাকালো অদ্ভুত দৃষ্টিতে। চুলগুলো কানের পেছনে গুজে দিল তৎক্ষণাৎ। কপালে চুমুখে বলল, আমার প্রতিটা সকাল এমনই সুন্দর হোক। এক হাতে কি শাড়ি পরা যায়? আরিফের সামনে শাড়ি নিয়ে দাঁড়িয়ে নাফিয়া, মুখে নেই কোনো জ্যোতি, আধার সেখানটায়। শখ করে শাড়ি বের করেছে, বিয়ের পরদিন সকালে নিয়ম অনুযায়ী শাড়ি পরবে, সেটিও নিজের ইচ্ছায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো তার অকেজ হাত। আরিফ দীর্ঘশ্বাস ফেলল, বিছানা ছেড়ে ল্যাপটপ হাতে তুলল, ইউটিউবে ভিডিও খুঁজতে শুরু করলো শাড়ি কিভাবে পরতে হয়। বেশি কষ্ট করতে হয়নি তার, তাড়াতাড়ি পেয়ে গেছে। ভিডিও একবার মনোযোগ সহকারে দেখল, নাফিয়াকে অপেক্ষায় রেখে। এরপর বলল, এসব পরিয়ে দেই। নাফিয়া পেছনে সরে দাঁড়ায়। আরিফ শাড়ির চেয়ে হাত এগিয়ে রেখেছে, কিন্তু নাফিয়া দিতে নারাজ। আরিফ এগিয়ে এসে বলল, কি হলো, দাও। নাফিয়া কিছুটা বিব্রত হয়ে বলে, না, আমি আন্টির কাছে গিয়ে পড়ে নেব। আরিফ খানিকটা কপাল কুঁচকে তাকায়, বলে, আন্টি না মা, আর মা ওরফে শাশুড়ির আগে স্বামীর সাহায্য নিতে হয়, কামন। না না, আমি আপনার হাতে শাড়ি পরব না। আরিফ বাঁকা হাসল। নাফিয়ার সঙ্গে সঙ্গে তার এই দুষ্টু মুখ পানে সন্দেহের চোখে তাকায়। এতদিনে তাকে অল্প স্বল্প করে ভালোই চেনা হয়েছে, মতলব মোটেও ভালো ঠেকছে না। আরিফ এগিয়ে এলো, খপ করে শাড়িটা হাত থেকে টেনে নিয়ে বলল, তুমি যেটা না করবে সেটা আমি আরও বেশি করেই করব। নাফিয়া চটে গেল, দু কদম পিছিয়ে যায়, তর্জনী আঙুল তাক করে বলল, আপনার মতলব খারাপ, আমি আগে থেকেই জানি। দূরে সরে দাঁড়ান বলছি। বুদ্ধিমতী বউ আমার, তোমার ক্ষেত্রে আমার মতলব কখনোই ভালো হবে না। হতবাক নাফিয়া আকার ইঙ্গিতে আজেবাজে বকে যাচ্ছে গতকাল রাত থেকে। ঠোঁট চেপে বলল, আপনি এমন অশ্লীল জানলে বিয়েই করতাম না। আরিফ হেসে ওঠে, এগিয়ে এসে নাফিয়ার এক হাত চেপে ধরল। অন্য হাত ধরার কোনো প্রয়োজন নেই, সেটা দিয়ে আক্রমণ করার সুযোগও নেই। শাড়ির এক অংশ নাফিয়ার কাঁধের উপর রেখে শাড়ি পেঁচাতে শুরু করে। নাফিয়ার গায়ে পেঁচিয়ে রাখা ওড়না আরও ভালোভাবে জড়িয়ে খিসে দাঁড়িয়ে আছে। মানবে এই লোক? কখনো মেনেছে তার কথা, সবসময় জোর চালিয়ে যায়। অন্যদিকে আরিফ একবার ভিডিও দেখেছে, আরেকবার শাড়ির দিকে নজর দিচ্ছে। কুচিগুলো ঠিকঠাক করলো কোনো রকম। নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, নিজে গুজবে নাকি আমি? নাফি নিজের হাত ছাড়িয়ে অন্যদিকে ফিরে যায় দ্রুত। এক হাতে কুচি গুজে বলল, হয়েছে, আর লাগবে না, আপনি এবার ব্যালকনিতে যান। কেন? যেতে বলেছি, যান। আরিফ কথা বাড়ালো না। নাজুক মেয়েটাকে লজ্জা দিতে চাইছিল, কিন্তু সে যে সইতে পারবে না, লজ্জার ভারে নুয়ে পড়বে। শীষ বাজাতে বাজাতে ব্যালকনির দিকে যেতে নাফিয়া ডেকে ওঠে, শুনুন। আরিফ দরজায় উকি দিয়ে আদুরে ভঙ্গিতে বলল, জি ম্যাডাম, হেল্প লাগবে? এক হাতে সেফটি পিন লাগাতে সমস্যা হচ্ছে, পারছে না কিছুতেই। অস্বস্তি হলো নাফিয়ার, কিন্তু কোনো উপায় নেই। দ্বিধাদ্বন্দ্ব হটিয়ে বলল, হ্যাঁ। লাফিয়ে ঘরে আসে আরিফ। বউ সাহায্য চাইছে, সেটা কি আর না করা যায় নাকি? ভদ্রবেশে এসে দাঁড়ালো নাফিয়ার পেছনে। নাফিয়া সেফটি পিন দেখে বলল, একা পিন আপ করতে পারছি না। ড্রেসিং টেবিল থেকে সেফটি পিন তুলে এগিয়ে আসে আরিফ। নাফিয়া শক্ত হয়ে দাঁড়ালো, তার কাছে এলে আতঙ্ক বিরাজ করে তার মধ্যে। আরিফ আলতো হাতে আঁচল পিন আপ করতে করতে বলল, স্বামী ছাড়া আপনার কোনো গতি নেই বুঝলেন? ঝামেলাযুক্ত স্বামী, অসভ্য স্বামী, ঝগড়ুটে স্বামী। আরিফ নাফিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল, কাঁধে থুতনি ঠেকে আয়নায় চেয়ে বলল, আর মনে পড়ছে না? আর আমি কাছে থাকলে সব ভুলে যাও, তাই তো? মোটেও না। নাফিয়ার অর্ধ ভেজা চুলে মুখ ঘষে দিয়ে আরিফ বলল, কখনো কখনো স্বীকার করলে ক্ষতি নেই। আপনিও কম অসভ্যতামি করলে তাতেও কোনো ক্ষতি নেই। ইহা অসম্ভব বউ। বউডাক শুনে ফেলে নাফিয়া। তাকে পুরোটা আবৃত করে রেখেছে আরিফ। নাফিয়ার মনে হলো সে যেন তার ঢাল, প্রতিরক্ষা করছে তাকে।
নাফিয়া আয়নায় তাকালো, চোখ বুজে তার কাঁধে পড়ে থাকা লোকটির দিকে সে শুধালো, আমি প্রতিনিয়ত আমার অপূর্ণতার কারণে নত হয়েছি, কখনো কটু কথা শুনেছি, আবার কখনো অহেতুক সহানুভূতি পেয়েছি। আপনার মাঝে দুটোর মধ্যে একটাও নেই। কেন বলুন তো? আমার অপূর্ণতা নিয়ে মাথা ঘামাননি কেন? আরিফের কপালে সামান্য ভাঁজ পড়ে, যেন বিরক্ত এই প্রশ্নে। এই মুহূর্তে তার কান এসব কথা শুনতে চাইছিল না। তারপর জবাব দিল, মনে কারোর জন্য অগাধ ভালোবাসা জন্ম নিলে তার ত্রুটিগুলো অদৃশ্য হয়ে যায়। কিন্তু আর একটা কথা নাফি, এই বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। বেশ কঠিন সুরে বলল নাফিয়া। আর কথা বাড়ালো না। আরিফ মুখ তুলে নাফিয়াকে টেনে বসিয়ে দিল ড্রেসিং টেবিলের সামনে। বলল, পায়েল কোথায়? পায়েল? ভুলে গেছো? আমি যে তোমায় দিয়েছিলাম, বলেছিলাম পরিয়ে দিব। কপালে হাত পড়ল নাফিয়ার। নিজের ওপর রাগও হলো, কিভাবে ভুলে যেতে পারে সে পায়েলের কথা। নিজের ব্যাগে যত্ন করে রেখেছিল। দ্রুত উঠে দাঁড়ালো, ব্যাগ সাথে এনেছে, খুলে বের করলো বক্সটি। আরিফের কাছে এসে বলল, সত্যি বলতে আমি পায়েলের কথা ভুলে গিয়েছিলাম। আরিফ বক্সটি নিজের হাতে নিয়ে ফের নাফিয়াকে বসিয়ে দিল। নিজে হাঁটু গেড়ে বসল জমিনে। এই দৃশ্যে নাফিয়ার হৃদয়ে দোল খায় মুহূর্তেই। নাফিয়ার পা স্পর্শ করে নিজের উরুতে রেখে পায়েল পরিয়ে দিয়ে বলল, প্রেমিকের দেয়া উপহার ভুলে গেলে চলবে, স্বামীর ভালোবাসা ভোলা যাবে না কিন্তু। নাফিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। আরিফের ঠোঁটের ছোঁয়া পেল পায়ের পিঠে। কেঁপে ওঠে নাফিয়া। এমন একটি ঘটনা ঘটে যাবে তার কল্পনাতীত ছিল। নাফিয়া পা সরিয়ে বলল, এটা কি করলেন? আরিফ অতি স্বাভাবিক সুরে জবাব দিল, বউয়ের নরম তুলতুলে পায়ে চুমু খেলাম। না না, কাজটা মোটেও ভালো হয়নি। পায়ে চুমু খাই কেউ? আমি খাই। উফ উফ টুফ বাদ দাও, এসো তোমাকে নিজের মনের মতো সাজিয়ে দেই। নতুন বউদের যাবতীয় অলংকার বের করে ড্রেসিং টেবিলে সাজানো হয়েছে। গলায় সরু স্বর্ণের চেন পরিয়ে দিল আরিফ। হাতে চুড়ি, চুলগুলো যত্ন করে আশ্রে দিচ্ছে। খুঁজে খুঁজে একটি টিপের পাতা বের করলো। গভীর মনোযোগ দিয়ে কপালের মধ্যেখানে টিপ পরিয়ে দিল। আবারও খোঁজাখুঁজি অভিযান শুরু করে। নাফিয়া অপলক দৃষ্টিতে সে দেখল আরিফকে। আকস্মিক মনে হলো নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী। তার স্বামী তাকে সাজিয়ে দিচ্ছে বিনা বিরক্তিতে, বিনা অভিযোগে। নাম পড়ে পড়ে কাজল এগিয়ে দিয়ে বলল, কাজল পড়ো। নাফিয়া বিনা বাক্যে কাজল এঁকে দিল দু চোখে। শাড়ির আঁচল ঠিক করে আরিফের সামনে দাঁড়াতে আরিফ প্রশান্তিতে হেসে বলে, আমার বউ। সেজে গুজে নতুন বউ সেজেই বেরিয়েছে আরিফ নাফিয়া। সকাল তখন 9টা। নাফিয়া হুট করে আরিফকে ফেলে চলে গেল রান্নাঘরের দিকে। লাজুক ভঙ্গিতে এসে দাঁড়ায় শিরিন বেগমের কাছে, নত গলায় বলল, আসসালামু আলাইকুম। গরম গরম পরোটা ভাজতে ভাজতে শিরিন বেগম ঘুরে তাকালেন। নাফিয়াকে দেখে সালামের জবাব নিয়ে আপ্লুত কণ্ঠে বললেন, মাশাআল্লাহ, ভীষণ সুন্দর দেখাচ্ছে তো তোমাকে, পুরাই নতুন বউয়ের মতো লাগছে। পেছন থেকে আরিফ এসে হাজির হলো। বাটি থেকে গরুর গোস্তের এক পিস হুট করে মুখে পুরে নেয়। খেতে খেতে বলল, সবই আমার অবদান। শিরিন বেগম কোমরে হাত রেখে বললেন, কি করে তোর অবদান? নিজ হাতে সাজিয়েছি বউকে, তাই তো সুন্দর দেখাচ্ছে। নয়তো এই বোকা মেয়ে সাজগোজের সহজ জানে না। শিরিন বেগম মুচকি হাসেন। হাসিটা আড়াল করে তীর্যক চাহনি ছুঁড়ে বললেন, ও মেয়ে হয়ে সাজগোজ জানে না? তুই কি করে জানিস? হ্যাঁ, তোর তো আগে বিয়ে হয়নি, অভিজ্ঞতাও নেই, তাহলে কি করে জানলি? আমার তো মনে হচ্ছে এখানে একটা ঝামেলা আছে। আরিফ থতমত খেয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে নাফিয়ার দিকে তাকায়। বলে ওঠে, আম্মা, নতুন বউয়ের সামনে কুমন্ত্রণা ঢুকে দিও না। আমি বিনা অভিজ্ঞতায় সাজিয়েছি। কিসব ভুলভাল বলছো? তোকে কিভাবে সাইজ করতে হয় সেটা শেখাবো না। আম্মা, কাদো স্বরে বলে ওঠে আরিফ। ভয় পাচ্ছে সে নাফিয়া যদি সন্দেহ করে বসে। মেয়েটা অত্যন্ত বোকা স্বভাবের, মুখের কথা ধরে বসে থাকবে। শিরিন বেগম নাফিয়াকে চোখের আড়াল করে ইশারা করলেন। আরিফের দিকে সে বললেন, গোস্তের বাটি নিয়ে টেবিলে রাখ যা। নাফিয়া বলে উঠল, আন্টি, মানে মা, আমি নিয়ে যাই? শিরিন বেগম কিছু সময়ের জন্য থমকালেন। কিছু যেন মনে পড়ল তার। পরপরই নিজেকে স্বাভাবিক করে বলল, না, আরিফ নিয়ে যাক, তুমি আমার কাছে থাকো। আরিফের বোঝা হয়ে গেছে কাজটা তারই করতে হবে। তাছাড়া এসব ছোটোখাটো কাজ আগেও করেছে সে। বাটি নিয়ে টেবিলের দিকে চলে গেল। নাফিয়া ফের বলল,
মা আমি ডিম ভেজে দেই। আবারও আমতা আমতা করে বলল, এক হাতে ডিম ভাজতে পারবে, দেবেন? শিরিন বেগম নাফিয়ার মলিন মুখের দিকে তাকালেন। মেয়েটা শঙ্কিত, কিছুটা লজ্জিত বটে, নতুন বউকে দিয়ে কাজ করাতে নেই, কিন্তু সে যদি ভেবে বসে থাকে তার হাতের কারণে তাকে দেয়া হচ্ছে না, মাথা দুলিয়ে সম্মতি দিলেন, বললেন করো। নাফিয়ার মুখে হাসি ফুটে। শিরিন বেগম সব কিছু এক এক করে এগিয়ে দিলেন। উৎফুল্লতা নিয়েই নাফিয়া ডিম ভাজতে শুরু করলো। শিরিন বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, আরিফের বয়স তখন 5 বছর। সংবাদ এলো আমি আবার মা হতে চলেছি। আমার বয়স তখন কম ছিল, তবে দ্বিতীয় সন্তানের জন্য খুবই খুশি ছিলাম। মার্কেটে গেলে মেয়েদের ছোট ছোট জামা কাপড়, ক্লিপ, জুতো দেখতাম আর মুচকে হাসতাম। শখ ছিল আমার মেয়ে হলে তাকে পুতুলের মতো সাজাবো। যখন জানতে পারলাম আমি আবার মা হব, তখন দোয়া করতে শুরু করলাম যেন মেয়ে হয়, খুব করে চেয়েছিলাম। নাফিয়া নিষ্পলক চেয়ে শুনল কথাগুলো। এরপর আর কি, নিয়তি আমার চাওয়া মেনে নেয়নি। আমার সন্তানটা পৃথিবীতে আসার পূর্বেই চলে গেল। আমি জানতাম আমার মেয়েই হতো, আমার মন বলেছিল। নাফিয়া জানে না কিভাবে সান্ত্বনা দিতে হয়, এই মুহূর্তে কি বলতে হবে সেটিও বুঝতে পারছে না। মায়াভরা দৃষ্টিতে চেয়ে রইল শিরিন বেগমের দিকে। শিরিন বেগম নাফিয়ার দিকে তাকালেন, ফিক করে হেসে বললেন, তুমি মনমরা হয়ে গেলে কেন? এখন তো তুমি আছো। আমি চেষ্টা করব আপনার মেয়ে হয়ে থাকার। কখনো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমিও না। কেউ পরিপূর্ণ না, আমি অপূর্ণ। তোমাকে মেনে নেওয়ার পেছনে কোনো বাধ্যবাধকতা ছিল না আমার, তবে ছিল সুখ। আর আমার ঘরের অপূর্ণ জায়গাটা পরিপূর্ণ করার জন্য তুমি আজ আমার ছেলের বউ। ছেলের বউ তো অন্য কেউ হতে পারত, সুস্থ স্বাভাবিক কেউ, বলে চোখ নামিয়ে ফেলে নাফিয়া। শিরিন বেগম জবাবে বললেন, হতে পারত, কিন্তু কি নিশ্চয়তা সেই সুস্থ স্বাভাবিক মানুষটি এই ঘরের মানুষগুলোকে ভালোবাসত? মানুষ বাছাই করতে গিয়ে মাঝে মধ্যে কিছু অমূল্য জিনিস পেছনেই ফেলে আসে, সেসব তাদের চোখে পড়ে না। আমি ভালো মা, খারাপ তো নাও, যদি হই, হবে না। আমার বিশ্বাস আছে আমার ছেলের পছন্দের ওপর। শুধু ডিমটাই করেছে নাফিয়া। শিরিন বেগম চেঁচিয়ে ডাকলেন আরিফকে। ধমকের সুরে খাবারগুলো নিয়ে টেবিলে সাজাতে বললেন। আরিফও বাধ্য হয়ে কাজগুলো করেছে, বোচা মুখ বানিয়ে। নতুন বউর সামনেও শিরিন বেগম তাকে ধমকে যাচ্ছে, কাজ করাচ্ছে। ইগোতে লাগলো, কিন্তু কিছু বলতে পারলো না। মার সামনে তার চলে না। খাবার টেবিলে বসে সেই দিনের মতো হাত চেপে ধরল আরিফ। মৃদু ছটফট করে ওঠে নাফিয়া। হাত ছাড়াতে চাইলেও পারল না। শিরিন বেগম বলেন, নাফিয়া ডিম ভেজেছে, সবাই সেটা দিয়ে শুরু করুন আজ। ডিম ভাজা খুবই সামান্য একটা বিষয়, অসাধারণ কোনো রান্না নয়। তার এই ছোট বিষয়টাকে বড় করে উপস্থাপন করলেন শিরিন বেগম। আতাউর সাহেব আর আরিফও সায় দিল, প্রশংসায় ভাসল। নাফিয়া অবাক হয়ে দেখল তাদের। বাড়িতে তার বাবা আর মা ছাড়া দাদি কখনোই খাবারের তারিফ করতো না, উল্টো খুদ বের করতো। অকেজ হাতের দোহাই দিয়ে উল্টাপাল্টা কথা শোনাতো। এখানে সবাই একই সুর বলছে। আতাউর সাহেব তো নাফিয়ার হাতে টাকা গুঁজে দিয়ে বললেন, তোমার বকশিস। নাফিয়া নিতে চাইল না, কিন্তু জোর করে দিল আতাউর সাহেব। আরিফ নাফিয়ার হাতে বৃদ্ধাঙ্গুল চালিয়ে ফিসফিস করে বলে উঠল, এখানে সবাই আপন, তার চেয়ে আপন আপনার বর। শ্বশুরবাড়িতে প্রথম দিনটি সাধারণ দিনের মতোই কেটেছে, তবে কিছু কিছু নয়, বিশাল কমতি ছিল। যদিও বারান্দায় গিয়ে বাবার সাথে দেখা করেছে নাফিয়া, কিন্তু দূর থেকে দেখা আর কাছে থাকা কি এক? তবে এ নিয়ে মন খারাপ করতে দেননি শিরিন বেগম আর আরিফ কেউই। সারাদিন এদিক ওদিকের আলোচনা করে তাকে খুশি রাখার চেষ্টা করেছেন। তবে রাতের ঘুমটা হুট করে সব ধ্যান ধারণা ভুলিয়ে বসেছে। প্রিয় মানুষের গায়ের ঘ্রাণ পাবে বলে এত শান্তি নাফিয়া বলে বোঝাতে পারবে না তার কতটা ভালো লাগে আরিফের বুকে মাথা গুজে শুয়ে থাকতে। একদিনে নতুন ভালো লাগার জন্ম নিয়েছে যেন। তবে মাঝরাতে নিজেকে একা অনুভব করলো। ষষ্ঠ ইন্দ্রিয় জানিয়ে দিয়েছে আরিফ তার পাশে নেই, কিন্তু শরীরে এক ঝাঁকুনি অনুভব করছে। চোখ খুলে তাকালো নাফিয়া। আবসা আধারে মৃদু স্বরে তার নাম শুনতে পেল, নাফি ওঠো। মস্তিষ্ক সম্পূর্ণ জাগ্রত হতে সময় নিল খানিক। চোখ কষলে প্রশ্ন করল, কয়টা বাজে? ঘর জুড়ে আধার, সকাল হয়নি এতটুকু নিশ্চিত। আরিফ ঘরের বাতি জ্বালায়। নাফিয়ার সম্পূর্ণ চোখ যেন জ্বলে ওঠে, সাথে সাথে হাত দিয়ে চোখ ঢেকে নিল।
আরিফ বলল, রাত 1:30 বাজে, দ্রুত রেডি হয়ে নাও। চোখ থেকে হাত নামালো নাফিয়া। অবুজ চোখে চেয়ে বলে, রেডি হব এত রাতে? আরিফ হাতে থাকা দুটো হেলমেট দেখিয়ে ঠোঁট কামড়ে হাসলো, বলল, চলো, রাতের শহর ঘুরে বেড়াবো। যত সব পাগলের প্রলাপ। নাফিয়ার মুখভঙ্গি অদ্ভুত রূপ ধারণ করে, বলে বসল, কি বলছেন? এত রাতে মানুষ বাইরে যায়? আমরা যাব, চলো। শাড়ির প্রতি নাফিয়ার এতই ঝোঁক ছিল যে শাড়ি পরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে উঠল নাফিয়া। আরিফের তাকে সাহায্য করল। নিঃশব্দ রাতে পায়েলের মৃদু ঝংকারে একবার মুচকি হাসে আরিফ। কেন জানে না, এই ছোট্ট বিষয়টি অসাধারণ লাগছে। নাফিয়া দ্রুত কাপড় পরিবর্তন করে নিল। এরপর আরিফের আশকারাতে সায় দিয়ে চুপি চুপি চোরের মতো ঘরের দরজা খুলেছে আধারে। বাবা মা যেন কোনোভাবেই টেন না পায়। নাফিয়া ফোনের ফ্ল্যাশ লাইট এক হাতে ধরে বলল, মনে হচ্ছে আমরা বিয়ে করেও পালিয়ে যাচ্ছি। আরিফ দরজা খুলতে খুলতে মুচকি হাসে বলে, মাঝে মধ্যে এমন মিছিমিছি সিচুয়েশন তৈরি করে নিতে হয় বউ। আমরা জানি এটা সত্য নয়, তবে সত্য ধরে নিয়ে উপভোগ করব। পালিয়ে গেলে কেমন লাগে সেটা অনুভব করাতে চাইছেন? হ্যাঁ। গাড়ির গ্যারেজে বাইক স্টার্ট দিল না আরিফ। বাইকের আওয়াজ নয়তো লাফিয়ে উঠবেন শিরিন বেগম। কোনোরকম মেন দরজা খুলে বাইক বাইরে টেনে আনলো। সাবধানতার সাথে দরজা বন্ধ করে একটু এগিয়ে নাফিয়াকে ডেকে হেলমেট পরিয়ে দিল সযত্নে। এটা তো তারই দায়িত্ব। এখন বাইকে ভয় করে বউ। ল্যাম্পপোস্টের আলো নিভু নিভু, তারাও যেন যান যায় অবস্থা। কিছুদিনের মধ্যেই ফিউজ হয়ে যাবে। তবু সামান্য আলো দিয়েছে তার স্ত্রীর মুখে। সেখানে তার মিষ্টি হাসি দৃষ্টিগোচর হলো। নাফিয়া খুব উৎসাহের সাথে বলল, আপনার সাথে আর বাইকে ভয় করে না। আরিফ খুশিতে সাথে সাথে নাফিয়ার গাল টিপে দেয়, বলে, এসো। আর হ্যাঁ, এবার কাঁধে হাত রাখা চলবে না। নাফিয়া ঘাড় বাঁকা করে অবুজ গলায় শুধায়, তাহলে কিভাবে বসবো? রাত যতই হোক, কাজল ব্যতীত নাফিয়া অসম্পূর্ণ। তবে লেপ্টে আছে কিছুটা। আরিফ হাত এগিয়ে চোখের কোণের কাজল মুছে দিয়ে বলল, কোমর জড়িয়ে পিঠে মাথা রেখে বসতে হবে, বুঝলে? এবার ঝটপট উঠে পড়ো। নাফিয়া বিনা বাক্যে উঠে বসল। আরিফ তার ডান হাতটা টেনে নিজের কোমরে পেঁচিয়ে নিল। নাফিয়া নিজে থেকে অন্য হাতে আরিফকে জড়িয়ে ধরে মাথা এলিয়ে দেয় পিঠে। আরিফ চমকায়, প্রশ্ন করে, আগে আমার কাছেও ভিড়তে চাইতে না, একজন নিজে থেকে ধরা দিচ্ছ? কাহিনী কি? কাহিনী হচ্ছে, এখন আপনি আর আমি অপরিচিত কেউ নই। আচ্ছা, আগে অপরিচিত ছিলাম বুঝি? কোনো সম্পর্ক তো ছিল না। আরিফ বাইক স্টার্ট করলো। তার গতির চেয়ে কিছুটা ধীরেই চালায় নাফিয়াকে নিয়ে। তার কথার পিঠে আবার প্রশ্ন করলো, এখন সম্পর্ক আছে বলে অধিকার খাটানো হচ্ছে? হ্যাঁ, পূর্ণ অধিকার খাটানো হচ্ছে। আরিফ হাসলো। হাসির তালে বুক কাঁপল তার। ঠিক সেখানে রাখা নাফিয়ার হাতটা সেই কম্পন অনুভব করেছে। শার্ট আরও খামছে ধরে। আরিফ বলে, অধিকারের সাথে একটু আধটু ভালোবাসলে, আদর করলেও আমি খুশি হই। এত লোভী হবেন না। অধিকার খাটাচ্ছি, এটা নিয়ে খুশি থাকুন। আরিফ চলন্ত বাইকে আকাশের দিকে চেয়ে বলে ওঠে, কপালে বোধহয় বউয়ের আদর সোহাগ নেই। নাফিয়া আরিফের পিঠে মুখ লুকিয়ে হাসে। অলিগলি পেরিয়ে হাইওয়েতে উঠতেই আরিফ সুরেলা কণ্ঠে বলে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? নাফিয়া আরিফের পিঠে থুতনি ঠেকে খানিক মুখ তুলে তাকায় আর বলে, কেমন হতো? ভালোই হতো, দুজন হারিয়ে যেতাম। সত্যি ভালো হতো? হ্যাঁ, ভালো হতো। নাফিয়া ঠোঁট টিপে হেসে বলল, আপনার বাইকের তেল ফুরিয়ে যেত। ধুর, আনরোমান্টিক মেয়ে। দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্যেই যাত্রা পথ পেরোচ্ছে। রাতে ঠান্ডা হাওয়া মুখে মাখছে নাফিয়া। বারবার মন বলে উঠছে, কি স্নিগ্ধ। তারিফ করার শব্দ নেই। দ্রুতগতিতে পেরিয়ে যাওয়া ল্যাম্পপোস্টগুলোকে চোখ ধাঁধানো মনে হলো। ব্যস্ত শহর অনেকটাই নীরব, তবে সম্পূর্ণ নয়। দূরপাল্লার গাড়ি চলছে, কেউ কোনো জরুরি কাজে ছুটছে। নাফিয়া বাতাসের তীব্র দাপটে নিজের কণ্ঠস্বর উঁচু করল। আরিফের কানের কাছে গিয়ে বলল, মনে হচ্ছে শুধু আমরাই ঘুরতে বেরিয়েছি, বাকি সবাই কোনো না কোনো প্রয়োজনে। আরিফ নীরবে হাসল। বাইকের গতি সামান্য বৃদ্ধি করে ঢুকে পড়ল পুরান ঢাকার অলিগলিতে। সরু গলিতে প্রবেশ করতে নাফিয়ার চক্ষু চরক গাছ। রাতের কয়টা বাজে সেই
হিসেব করলো মস্তিষ্ক। হবে আনুমানিক 2টোর বেশি। এখানে এখনো এত আলো, চারিপাশ দেখে মনে হচ্ছে মাত্র সন্ধ্যা। রাস্তায় মানুষের কোলাহল। আরিফ এক পাশে বাইক পার্ক করে নাফিয়ার হেলমেট খুলে দিল। দেখলো তার অবাক মুখখানা। আরিফ হেসে বলল, অবাক হচ্ছে তাই না? খুব, মনে হচ্ছে মাত্র সন্ধ্যা নামলো। পুরান ঢাকা এমনই। কিন্তু আমরা এখানে কেন এসেছি? আরিফ নাফিয়ার দিকে চেয়ে চোখ টিপে বলল, খেতে। নাফিয়ার মুখ কুঁচকে নেয়, মিশে মিশে রাগ দেখে বলল, আপনি আর আপনার খাবারের প্রতি প্রেম, খাওয়ার জন্য আমার ঘুম নষ্ট করলেন। আমি একা খাবো নাকি? তুমিও তো খাবে। আর পুরান ঢাকায় রাতেই বেশি আনন্দ পাওয়া যায়। নাফিয়া ভেংসি কেটে বলে, এসেছেন খাবারের লোভে, বুঝি না মনে হয়। সত্যিটা ধরা পড়ে গেছে, তাতে বিশেষ কিছু যায় আসে না আরিফের। খাওয়ার পাশাপাশি নতুন বউকে নিয়ে রাতের শহর দেখা, দুটোই তার পছন্দের কাজ। নাফিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, এসো বউ। নাজিরা বাজারের বৌখারি রেস্তোরাঁ জনপ্রিয়। জমজমাট আয়োজনের সাথে নাকে ঘ্রাণ ভেসে আসছে খাবারের। আরিফ নাফিয়ার হাত আরও শক্ত করে চেপে দ্রুত হেঁটে চলে গেল ভিতরে। নাফিয়া তাল মেলাতে চাচ্ছে কিন্তু পারছে না। কোনো রকম হেঁটে ওপর তলায় গিয়ে বসলো। আরিফ বুক ভরে নিঃশ্বাস নিয়ে খাবার অর্ডার করে বলল, খাবারের ঘ্রাণে আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। নাফিয়া পুনরায় মুখ ভেংসি কেটে বলল, সোঁসা বিড়াল। আমাকে বলছো? তো কাকে বলবো? আমি মোটেও সোঁসা বিড়াল নই, ভোজন রসিক। রাক্ষস বলে এটাকে। আরিফ কড়া জবাব দিয়ে বলল, আমার পরিবারের সকলেই ভোজন রসিক। আমার বাবা, দাদা, পূর্বপুরুষ সবাই খেতে পছন্দ করতেন। তোমার মতো নাকি? সাথে সাথে চটে গেল নাফিয়া বলল, এই আমার মতো মানে কি বলতে চাইছেন? তোমাকে দেখলে মনে হয় মাসের পর মাস তোমাকে খেতে দেয়া হয় না। আমাদের বাড়িতেও ভালো ভালো খাবার হয় বুঝলেন। দুজনের মধ্যে যেন তর্ক বিতর্ক প্রতিযোগিতা শুরু হলো। আরিফে জবাব দিল উল্টো ঘুরে, দেখে তো মনে হয় দুর্ভিক্ষ চলে। জবাব দিয়েছে তা অন্যদিকে সে। নাফিয়া গলার জোর পায় আরও। প্রতিপক্ষ চোখে চোখ রেখে তর্ক করছে না। নাফিয়া তর্জনী আঙ্গুল তুলে বলল, এই কি বললেন আপনি? আমাদের বাড়িতে দুর্ভিক্ষ চলে? আমরা ফিট মানুষ। আপনার ভুঁড়ি দেখেছেন? কেউ দেখলে বলবে একটা আস্ত বাচ্চা আছে সেখানে। আরিফ কিছু বলতে গিয়েও থেমে গেল। পেটে হাত রাখলো চিন্তিত ভঙ্গিতে। আসলে ভুঁড়ি এতটা বেড়ে গেছে, মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে এলো তার। নাফিয়া তার এমন মুখ দেখে আলগোছে হাসে। সুযোগ যেহেতু পেয়েছে সদ্ব্যবহার করবে। আরও বলল, খেয়ে খেয়ে দিন দিন হাতি হচ্ছেন। কপাল তো আমার পুরল, ভুঁড়িওয়ালা লোককে বিয়ে করেছি। কবে যেন সামনের চুলগুলো বিদায় নেন। খাবারের পর আর একটি প্রিয় জিনিস হচ্ছে চুল। আরিফের মুখে আরও কালো মেঘ ঘনতে দেখা শুরু করলো। আসলেই তো, যদি চুল চলে যায় কি বিশ্রী দেখাবে তাকে। নাফিয়া মুখে আসা হাসিটা আটকে রাখছে খুব কষ্টে। এই মুখের একটা ছবি তোলা উচিত ছিল, কিন্তু সেটি তো বাসায় ফেলে এসেছে। নাফিয়া বলে ওঠে, আপনি কি মাইন্ড করলেন নাকি আবার? আমি কিন্তু আপনাকে রিয়েলিটি চেক দিলাম, কষ্ট পেলে আমার কিছু নেই। ততক্ষণে খাবার হাজির। হাফ প্লেট করে 3টে কাঁচি অর্ডার করেছিল আরিফ। তার মতে হাফ প্লেটে নাকি আরও বেশি পাওয়া যায়। 2 প্লেট সে নিচে খাবে, আর 1 প্লেট নাফিয়ার। খাবার সামনে রাখা হলো, কিন্তু আরিফের কোনো হেলদোল নেই। অন্যমনস্ক হয়ে কী যেন ভাবছে। নিশ্চয় চুল আর ভুঁড়ির কথা। আপনার প্রথম প্রেম আপনার সামনে, খাচ্ছেন না কেন? ধ্যান ভাঙল আরিফের। জীবনে প্রথমবার খাবার দেখে চুপচাপ বসে আসছে সে। নাফিয়া এবার হেসে ফেলে। তার হাসি দেখে আরিফ মলিন মুখে শুধায়, হাসছো কেন? হাসছি আপনার অবস্থা দেখে। আসলে ভুঁড়ি বেশি? তো ভুঁড়ি বেশি অথবা কম তাতে কি আসে যায়? দ্রুত শুরু করুন, দেখে মনে হচ্ছে অনেক মজার। আরিফ কেমন যেন সংকোচ বোধ করলো। নাফিয়া খেতে শুরু করলো। আরিফের দিকে সে বলল, উফ, আপনার ওপর আমার ভূত চেপেছে, মজা করছিলাম। কোনো ভুঁড়ি বাড়েনি, খেয়ে নিন। লম্বা নিঃশ্বাস ফেলতে দেখা গেল আরিফকে। এই খুশিতে আরও হাফ প্লেট অর্ডার করলো। নাফিয়া হা হয়ে তাকালো তার দিকে, কিন্তু আরিফের নজর নাফিয়ার দিকে নেই। সে খেতে ব্যস্ত। যে অবস্থা দেখছি, খাবার পেলে আমাকে ভুলে যাবেন আপনি। খাবার মুখে পুরে অস্পষ্ট গলায় আরিফ বলল, যতক্ষণ খাচ্ছি ততক্ষণের জন্য। কি? এই আপনি যে কোনো একটা চুজ করুন, আমি নয়তো খাবার, তোমার হাতের খাবার। নাফিয়া নাক ফুলিয়ে বলল, অনেক চালাক আপনি। থ্যাঙ্কস, ভাবলেশীন জবাব দেয় আরিফ। খাওয়া দাওয়া শেষে অলসতা জেঁকে বসলো আরিফের দেহে। এখন বাইকটাও চালাতে ইচ্ছে করছে না।
দাঁত খোঁচাতে খোঁচাতে ভাবল, কোথাও যদি শুয়ে পড়ার ব্যবস্থা থাকতো তাহলে ভালোই হতো। অন্যদিকে মুখ ফুলিয়ে রেখেছে নাফিয়া, কারণ নেই কোনো। আবার আছে আরিফের সাথে তার ছোটোখাটো তর্ক। আরিফ নাফিয়ার কাঁধে হাত রাখলো, শক্ত করে বলল, কেউ যদি তুলে নিয়ে বাড়ি দিয়ে আসতো কতই না ভালো হতো বলো, অলস কোথাকার। খাওয়ার পর আর নড়তে ইচ্ছে করে না। নাফিয়া হতাশায় মাথা দোলায়। প্রবল অনিচ্ছা সত্ত্বেও বাইক স্টার্ট করলো আরিফ। আগামীকাল থেকে অফিস শুরু, বিয়ের কারণে 3 দিন অফিস যাওয়া হয়নি। বাইক চলছে, হুট করে আসমান ডেকে উঠল। নাফিয়া ভয় পায়, শক্ত করে জড়িয়ে ধরল আরিফকে। ভয়ের রেশ কাটানোর সুযোগ দিল না প্রকৃতি। অল্প অল্প করে বাড়িধারা প্রবল হতে শুরু করে। নাফিয়া বলল, বৃষ্টি হচ্ছে। জবাব পেল, হোক, ভিজে যাচ্ছি তো। আমার প্রেমের বৃষ্টিতে ভিজেছ? প্রকৃতির বৃষ্টিকে অবহেলা করলে সে নারাজ হবে। কি ডায়লগ! এদিকে সেট করুন। পাশে একটা চায়ের দোকান। দোকানি দোকান বন্ধ করেননি, বরং দোকান খোলা রেখে শুয়ে আছেন ভেতরে। গভীর রাতে যদি কোনো পথচারীর চা খেতে ইচ্ছে হয় সে আশায়। অদ্ভুত শহর, কিছু প্রয়োজনীয় কাজও কারো কাছে প্রয়োজনীয়। ততক্ষণে ভিজে গেছে তারা দুজনে। আরিফ নাফিয়ার হাত ধরে টিনের ছাউনির নিচে আনলো। অর্ধ ঘুমে থাকা দোকানিকে ডেকে ওঠে। মামা ঘুমাচ্ছেন? নাফিয়া ইশারা দিয়ে না করে যেন না ডাকা হয় তাকে। কিন্তু দোকানি উঠল সময় নিয়ে, চোখ কষলে বলল, না, ঘুমাইতেছিলাম না, একটু ঘুমের অভিনয় করতেছিলাম। বেকুব বনে গেল আরিফ। অন্যদিকে নাফিয়ার মুখে হাত রেখে হেসে ফেলে। আরিফ বলল, আচ্ছা, আপনি আপনার অভিনয় জারি রাখেন, অভিনয় শেষ হলে 2 কাপ চা দিয়েন। আরিফ নাফিয়ার দিকে তাকালো। ভিজে চুপসে আছে মেয়েটি, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আরিফ গা ঘেঁষে বসল। তার দুহাত নিজের হাতে নিয়ে ম্যাসেজ করতে করতে দোকানিকে বলল, 2 কাপ নয়, 1 কাপ চা দিবেন চাচা। নাফিয়া অবাক সুরে প্রশ্ন করল, 1 কাপ কেন? হুট করে আরিফের কণ্ঠ খাদে নামে, দুজনে ভাগাভাগি করে নিব। আরিফ মাথা ঝুঁকিয়ে রেখেছে ঠিক তার কাছে, চোখ জোড়া তার দিকে গভীরভাবে আবদ্ধ। নাফিয়ার সাথে সাথে চোখ নামিয়ে নিলে বলল, মুভিতে দেখেছি নায়কদের এভাবে ঘুরে বেড়াতে, এখন নিজেদেরও ঠিক কোনো মুভির নায়ক নায়িকার মতো লাগছে। ভালো লাগছে? এবার একটা চুমু খাই, মুভিটা রোমান্টিক হবে তাহলে। নাফিয়া মুখ তুলে তাকানোর সাথে সাথে টুপুর টুপুর বৃষ্টির মতো চুমু পড়ল গালে। অবাক হওয়ার সুযোগই দিল না তাকে। দোকানির চোখ বাঁচিয়ে নিজের সঙ্গে লেপ্টে রাখলো নাফিয়াকে। গল্পটা অনেক সুন্দর। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু অদ্ভুত বিষয়, এই গল্পটাতে রিস্ক নাই। যদি প্রয়োজন মনে হয় একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।